বলা হয়, জ্ঞান হল সেই পবিত্র শিখা যা প্রাসাদের মখমল আর কুঁড়েঘরের ধুলোর মধ্যে পার্থক্য করতে জানে না। বিদ্যার দেবী সরস্বতী যখন আশীর্বাদ ঢেলে দেন, তখন তিনি ভক্তের হাতের কালিখ দেখেন না, দেখেন তার অন্তরের তৃষ্ণা। কিন্তু এই বস্তুবাদী সমাজ যেন সৃষ্টিকর্তাকেও বিচার করে টাকার মানদণ্ডে। মানুষ ভগবানকে সোনার সিংহাসন আর ফুটপাথের ভাঙা পাথরের বিভাজনে আটকে দিয়েছে। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, যখনই কোনো প্রতিভা অবহেলার অন্ধকারে হারিয়ে যেতে বসেছে, তখনই এক নতুন মহাকাব্যের জন্ম হয়েছে। এই গল্পটি তেমনই এক হীরের, যে সমাজের তৈরি আভিজাত্যের দেয়াল ভেঙে প্রমাণ করেছে যে মেধা কোনো বড়লোকই ড্রয়িং রুমের সম্পত্তি নয়, বরং তা রাস্তার ধুলোয় বসেও মহাকাশ ছোঁয়ার ক্ষমতা রাখে। শহরের সবথেকে অভিজাত এলাকায় অবস্থিত এলিট একাডেমির সেই ঝকঝকে কাচের অট্টালিকার সামনে দাঁড়িয়ে ১৩ বছরের অপূর্ব প্রতিদিন এই বিভেদ নিজের চোখে দেখত। যেখানে বড় বড় ঘরের সন্তানরা বিলাসবহুল গাড়ি থেকে নেমে কাঁধে দামি ব্র্যান্ডের ব্যাগ ঝুলিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভেতরে যেত, সেখানেই অপূর্বর হাতে থাকত চায়ের কেতলি আর আঙুলে লেগে থাকা চায়ের জেদি দাগ। অপূর্ব ছিল এক অনাথ কিশোর, যে তার এক দূর সম্পর্কের চাচার রাস্তার ধারের চায়ের দোকানে কাজ করত। ভোর ৫টায় উঠে কয়লার উনুন জ্বালানো আর গভীর রাতে সেই উনুনের ধারের তপ্ত জায়গাতেই ঘুমিয়ে পড়া, এটাই ছিল তার ছোট দুনিয়া। কিন্তু এই ধোঁয়া আর কালিমার মাঝেও তার ভেতরে একটা আগুন জ্বলছিল। অপূর্বর মস্তিষ্ক কোনো সুপার কম্পিউটারের চেয়ে কম ছিল না। চায়ের কাপ গুনে হিসেব মেলাতে তার কোনো আগ্রহ ছিল না। তার সমস্ত কৌতূহল ছিল সেই জটিল গাণিতিক সমীকরণগুলোর ওপর, যা এলিট একাডেমির খোলা দরজা দিয়ে মাঝে মাঝে হোয়াইট বোর্ডে ভেসে উঠত। সেদিন ছিল প্রচণ্ড তপ্ত দুপুর। একাডেমির সবথেকে বড় অডিটোরিয়ামে পদার্থবিজ্ঞানের একটি বিশেষ ক্লাস চলছিল। শহরের প্রখ্যাত শিক্ষক প্রফেসর চ্যাটার্জি একটি অত্যন্ত কঠিন গাণিতিক সমস্যা সমাধান করাচ্ছিলেন। ঠিক সেই সময় অপূর্বর কাছে ডাক এলো ক্লাসে চা পৌঁছে দেওয়ার জন্য। এটা তার জন্য কোনো মেঘ না চাইতেই বৃষ্টির মতো সুযোগ ছিল। সে কেতলি নিয়ে অত্যন্ত সাবধানে পা টিপে টিপে ভেতরে প্রবেশ করল। এসির শীতল বাতাস তার ঘামে ভেজা মুখকে স্বস্তি দিল ঠিকই, কিন্তু তার আত্মা প্রকৃত শান্তি পেল যখন সে সামনের বোর্ডে লেখা সেই অসমাপ্ত প্রশ্নটি দেখল। সে চায়ের কাপগুলো শিক্ষকের টেবিলের ওপর সাজিয়ে রাখছিল, কিন্তু তার চোখ সেই অসম্পূর্ণ সমীকরণে আটকে গেল। প্রফেসর চ্যাটার্জি তখন ছাত্রছাত্রীদের তীব্র তিরস্কার করছিলেন। তোমরা এত বিপুল পরিমাণ অর্থ খরচ করে এখানে পড়ছ, অথচ এই সাধারণ প্রশ্নটা সমাধান করতে পারছ না। যদি এটা না পারো, তবে আইআইটির স্বপ্ন ছেড়ে দাও। অপূর্বর হাতের নড়াচড়া থেমে গেল। তার মাথায় সংখ্যার খেলা শুরু হয়ে গেল। সে ঠিক বুঝতে পারল এর পরের ধাপটি কি হবে। উত্তেজনায় সে নিজের সামাজিক অবস্থানের কথা ভুলে গেল। তার মুখ দিয়ে অজান্তেই খুব নিচু স্বরে বিড়বিড়ানি বেরিয়ে এলো, স্যার, ওখানে ইন্টিগ্রেশনে সামান্য ভুল আছে। মুহূর্তের মধ্যে পুরো ক্লাসে পিনপতন নীরবতা নেমে এলো। সামনের বেঞ্চে বসা শহরের সবথেকে ধনাঢ্য ব্যবসায়ীর ছেলে বিক্রম তার দিকে রাগী চোখে তাকিয়ে অট্ট হাসি দিয়ে উঠল। আরে দেখো, এখনই চাওয়ালা আমাদের ফিজিক্স শেখাতে এসেছে। ওরে ছোটু, চায়ে চিনি কতটা দিতে হবে শুধু সেদিকে খেয়াল রাখ, ইন্টিগ্রেশন তোর কাজ নয়। পুরো ক্লাস বিক্রমের সাথে হাসিতে ফেটে পড়ল। অপূর্বর মুখ অপমানে লাল হয়ে গেল। প্রফেসর চ্যাটার্জি অত্যন্ত বিরক্ত হয়ে তার দিকে তাকালেন এবং বললেন, এক্ষুনি এখান থেকে বেরো, আর ভবিষ্যতে ক্লাসের মাঝখানে নিজের পাণ্ডিত্য দেখাতে আসবে না। তোমার কাজ বাসন মাজা, সেটুকুই মন দিয়ে করো। অপূর্ব মাথা নিচু করে অপমানের এই তিক্ত স্বাদ নিয়ে বাইরে বেরিয়ে এলো। তার চোখে জল ছিল, কিন্তু সেই জল ছিল প্রচণ্ড এক জেদ আর সংকল্পের। সে চায়ের কেতলি একপাশে নামিয়ে রেখে একাডেমির পেছনের দিকে সেই জায়গায় গেল যেখানে সব আবর্জনা ফেলা হতো। সেখানে ময়লার স্তূপের মধ্যে সে এমন কিছু দেখল যা তার হৃৎস্পন্দন বাড়িয়ে দিল। বড়লোকের সন্তানদের ফেলে দেওয়া কিছু পুরনো ছেঁড়া বই। সে কাঁপতে থাকা হাতে একটি মোটা বই তুলে নিল, যার ওপর ধুলোর আস্তরণ জমেছিল। সে তার ময়লার শার্ট দিয়ে বইটি মুছল, যেন সে কোনো অমূল্য হীরে পরিষ্কার করছে। সেদিনই অপূর্ব মনে মনে প্রতিজ্ঞা করল যে সে ক্লাসের ভেতরে বসার সুযোগ না পেলেও এই ডাস্টবিনের জঞ্জাল দিয়েই নিজের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলবে। রাস্তার ধারের টিমটিমে স্ট্রিট লাইটের আলোই এখন তার ক্লাসরুম হয়ে উঠল। সময় তার আপন গতিতে বইতে থাকল, এবং অপূর্বর জীবন দুটি সমান্তরাল ধারায় বিভক্ত হয়ে গেল। দিনের আলোয় সে সবার কাছে ছিল সেই সামান্য ছোটু, যে বাবু চা এনেছি বলে ডাক দিত আর নোংরা কাপ পরিষ্কার করত।
কিন্তু রাতের নিস্তব্ধতায় যখন পুরো শহর ঘুমের দেশে থাকত তখন অপূর্ব নিজের এক আলাদা জগতের সম্রাট হয়ে উঠত। এলিট একাডেমির পেছনের গলির সেই মিটমিটে স্ট্রিটলাইটই ছিল তার প্রকৃত বিদ্যালয়, আর ময়লা থেকে কুড়িয়ে পাওয়া সেই ছেঁড়া বইগুলো ছিল তার পৃথিবীর সবথেকে বড় সম্পদ। অপূর্বর জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ ফিজিক্স বা ম্যাথ ছিল না, বরং ছিল ইংরেজি ভাষা। বইগুলো সব ইংরেজিতে ছিল, আর সে পড়েছিল গ্রামীণ কোনো বাংলা মাধ্যমে। কিন্তু অদম্য ইচ্ছাশক্তি থাকলে পাথরও গলানো সম্ভব। সে পুরনো খবরের কাগজের দোকান থেকে একটি ছেঁড়া ডিকশনারি কিনে নিল। প্রতি রাতে এক হাতে ডিকশনারি আর অন্য হাতে ফিজিক্সের বই নিয়ে সে লড়ত। মশার কামড়, মাঝরাতে মদ্যপদের উৎপাত, কোনো কিছুই তার একাগ্রতা সরাতে পারেনি। তার হাত যদিও কয়লার গুঁড়ো আর সাবানের ছোঁয়ায় খসখসে হয়ে গিয়েছিল, কিন্তু সেই হাতে কলম ধরার সৌন্দর্য যে কোনো মেধাবী ছাত্রের চেয়ে অনেক বেশি ছিল। একাডেমির বৃদ্ধ দারোয়ান বিমল কাকা অপূর্বর এই পরিশ্রম লুকিয়ে দেখতেন। তিনি ছিলেন একজন অতি সজ্জন মানুষ। মাঝে মাঝে শীতের রাতে যখন কুয়াশা বেশি হতো, তিনি চুপি চুপি অপূর্বকে একাডেমির বারান্দায় বসে পড়ার সুযোগ করে দিতেন। শুধু একটাই শর্ত ছিল, সূর্য ওঠার আগেই তাকে সেখান থেকে সরে যেতে হবে। একদিন প্রফেসর চ্যাটার্জি ক্লাসে একটি অত্যন্ত জটিল ও দুর্লভ প্রশ্ন বোর্ডে লিখলেন। এটি ছিল বিগত 10 বছরের আইআইটি পরীক্ষার সবথেকে কঠিন একটি সমস্যা। তিনি ঘোষণা করলেন, এটা তোমাদের জন্য একটা মস্ত চ্যালেঞ্জ। যদি তোমাদের মধ্যে কেউ কাল সকালের মধ্যে এর সমাধান বের করতে পারো, তবে আমি তাকে আমার স্পেশাল এলিট 10 ব্যাচে সম্পূর্ণ বিনামূল্যে পড়ার সুযোগ করে দেব। যদিও আমার বিশ্বাস তোমাদের মতো তোতাপাখিদের দিয়ে এটা সম্ভব নয়। ক্লাস শেষ হল। অভিজাত ঘরের সন্তানরা নিজেদের মধ্যে বিরক্তি প্রকাশ করতে করতে বেরিয়ে গেল। বিক্রম তো বোর্ডের দিকে তাকিয়েই হাল ছেড়ে দিয়ে বন্ধুদের নিয়ে আড্ডায় মেতে উঠল। রাত গভীর হল। পুরো একাডেমি তখন জনশূন্য। বিমল কাকা অপূর্বকে ইশারা করলেন যে সে ভেতরে গিয়ে ময়লা পরিষ্কার করতে পারে। অপূর্ব ভেতরে গেল। চারদিকে অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে আসা রাস্তার একটি সরু আলো সরাসরি ব্ল্যাকবোর্ডের ওপর পড়েছিল। অপূর্বর নজর সেই প্রশ্নটির ওপর পড়ল। সে ময়লা কাপ গোছাতে ভুলে গেল। প্রশ্নটি যেন তাকে এক অদৃশ্য টানে নিজের দিকে টানছিল। সে ডাস্টার না তুলে বরং নিচ থেকে একটি ছোট সাদা চকের টুকরো কুড়িয়ে নিল। তার বুক তখন প্রচণ্ড কাঁপছিল। যদি কেউ দেখে ফেলে তবে কাজ তো যাবেই, কপালে মারও জুটবে। কিন্তু বিজ্ঞানের সেই সমীকরণগুলো তার মাথায় যেন এক অপূর্ব সুরে গান গাইছিল। সে কাঁপা হাতে বোর্ডে লিখতে শুরু করল। প্রথম লাইন, দ্বিতীয় লাইন, এবং তারপর তার হাত যেন জাদুর মতো চলতে থাকল। মাত্র কয়েক মিনিটের মধ্যে সেই কালো বোর্ডে সাদা অক্ষরে এমন এক সমাধান সে তৈরি করল যা কোনো পাঠ্য বইতেও ছিল না, একেবারে আধুনিক ও সংক্ষিপ্ত। শেষ শব্দটি লিখতেই সে বাইরে বিমল কাকার সতর্ক সংকেত শুনতে পেল। কেউ আসছিল। অপূর্ব অত্যন্ত ঘাবড়ে গেল। সে চকের টুকরোটি ছুঁড়ে ফেলে দিয়ে চায়ের কেটলি হাতে নিয়ে পেছনের দরজা দিয়ে এমনভাবে পালালো যেন সে কোনো বড় অপরাধ করেছে। কিন্তু সে তার অজান্তেই সেখানে নিজের প্রতিভার এক অমোঘ স্বাক্ষর রেখে গিয়েছিল। সেই রাতটি যে তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এক ঝড়ের পূর্বাভাস ছিল, তা সে নিজেও জানত না। পরের দিন সকালে একাডেমির প্রধান ফটক খোলার পর যা ঘটল তা দেখে শিক্ষক ছাত্র সবার চক্ষু চড়ক গাছ। বোর্ডের সেই সমাধানটি দেখে উপস্থিত প্রত্যেকে যেন পাথর হয়ে দাঁড়িয়ে রইল। প্রফেসর চ্যাটার্জি যখন ক্লাসে ঢুকলেন, তার দৃষ্টিও সেই দিকে আটকে গেল। তিনি দ্রুত পায়ে গিয়ে সমাধানটি গভীরভাবে পর্যবেক্ষণ করলেন। অবিশ্বাস্য! তিনি বিস্মিত হয়ে চিৎকার করে উঠলেন, এই মেথড তো কোনো রেফারেন্স বইতেও নেই। এই অসম্ভব কাজ কে করেছে? তিনি ক্লাসের দিকে ঘুরে অবাক হয়ে তাকিয়ে রইলেন। সবার মধ্যে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। ঠিক তখনই ধনী বাবার সেই বখাটে ছেলে বিক্রম দেখল নিজেকে জাহির করার একটা মোক্ষম সুযোগ। সে ভাবল রাতে নিশ্চয়ই কোনো শিক্ষক এসে এটা করে গেছেন। সে আত্মবিশ্বাসের সাথে হাত তুলে বলল, স্যার, ওটা আমি করেছি। কাল রাতে সমাধানটা মাথায় আসছিল না দেখে গার্ডের থেকে চাবি নিয়ে ভেতরে এসে এটা শেষ করেছি। ঠিক সেই সময় দরজার পাশে দাঁড়িয়ে থাকা অপূর্ব, যে চায়ের ট্রে নিয়ে সেখানে এসেছিল, বিক্রমের কথা শুনে স্তম্ভিত হয়ে গেল। তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার সারা রাত জেগে করা পরিশ্রম আজ অন্য কেউ নিজের বলে দাবি করছে।
তার খুব ইচ্ছে করছিল চিৎকার করে বলতে যে বিক্রম মিথ্যে বলছে, কিন্তু নিজের পুরনো তালিমারা জামা আর কয়লার কালিতে মাখা কালো হাত দেখে তার সাহস হারিয়ে গেল। একজন তুচ্ছ চাওয়ালার কথায় কে বা বিশ্বাস করবে? প্রফেসর চ্যাটার্জি বিক্রমের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। তিনি বিক্রমের দৌড় সম্পর্কে খুব ভালোভাবেই জানতেন। তিনি গম্ভীর স্বরে বললেন, বিক্রম, কাল তুমি একটি সরল প্রশ্ন সমাধান করতে পারছিলে না, আর আজ তুমি কোয়ান্টাম ফিজিক্সের এত কঠিন সমস্যা এক নিমেষে সমাধান করে ফেললে। বিক্রম কিছুটা ঘাবড়াল, কিন্তু নিজের মিথ্যে চালিয়ে গেল। জি স্যার, আমি অনেক পড়াশোনা করেছি। প্রফেসর একটা দীর্ঘশ্বাস ফেলে টেবিল থেকে ডাস্টারটি তুললেন এবং বললেন, খুব ভালো, তাহলে এই বোর্ডের সামনে এসো। এই সমাধানের যে অংশটি তুমি অসম্পূর্ণ রেখেছ তার পরবর্তী ধাপটি এখন আমার সামনে করে দেখাও। বিক্রমের মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল, তার কপাল বেয়ে ঘাম ঝরতে লাগল। পুরো ক্লাস তাকে দেখছিল। সে খুব ধীর গতিতে বোর্ডের কাছে গিয়ে চক ধরল ঠিকই, কিন্তু তার মস্তিষ্ক তখন ছিল পুরো শূন্য। 5 মিনিট পার হয়ে গেলেও সে একটি অক্ষরও লিখতে পারল না। প্রফেসর চ্যাটার্জির মুখ রাগে থমথমে হয়ে গেল। তিনি বিক্রমের হাত থেকে চক কেনে নিয়ে তাকে একপাশে সরিয়ে দিয়ে বললেন, মিথ্যে বলার একটা সীমা থাকে বিক্রম। এই সমাধান এমন কোনো মস্তিষ্কের ফসল যে ফিজিক্সকে ভালোবাসে, মুখস্থ করে না। আর ঠিক তখনই প্রফেসরের নজর বোর্ডের এক কোণে পড়ল। সেখানে সমীকরণের ঠিক পাশে একটা কালো আঙুলের ছাপ লেগেছিল। সেটা চকের গুঁড়ো ছিল না, ছিল কয়লার কালিক। প্রফেসর সেটি আঙুল দিয়ে স্পর্শ করে নিশ্চিত হলেন। তার মাথায় ঝট করে একটি চিন্তা খেলে গেল। তিনি হলের চারিদিকে দ্রুত নজর ফেরালেন এবং তার চোখ গিয়ে আটকাল দরজায় দাঁড়িয়ে থাকা অপূর্বর ওপর। অপূর্বর শার্টের হাতায় ঠিক একই রঙের কালিক লেগেছিল এবং তার হাতও ছিল সেই কালচে কয়লায় মাখা। দাঁড়াও! প্রফেসর চ্যাটার্জির গম্ভীর কণ্ঠস্বর পুরো অডিটোরিয়ামে প্রতিধ্বনিত হল। ছোটু, তুমি ওখানেই দাঁড়াও। অপূর্ব ভয়ে থমকে গেল। তার হাতে থাকা ট্রের কাপগুলো একে অপরের সাথে লেগে টুংটাং শব্দ করছিল। সে ভাবল আজ তার রুটিরুজির সব পথ চিরতরে বন্ধ হবে। প্রফেসর সাক্সেনা ধীর পায়ে অপূর্বর সামনে গিয়ে দাঁড়ালেন। তার চোখে তখন কোনো ক্রোধ ছিল না, ছিল এক অদ্ভুত কৌতূহল ও আনন্দ। তিনি অপূর্বর হাত দুটির দিকে ইশারা করে বললেন, তোমার হাত দেখাও। অপূর্ব মাথা নিচু করে ভয়ে ভয়ে তার কালো কালিমামাখা হাতের তালু মেলে ধরল, ঠিক একই কালিক যা বোর্ডের কোণে লেগেছিল। প্রফেসর অপূর্বর চোখের দিকে তাকালেন, যেখানে বছরের পর বছর ধরে লুকিয়ে থাকা এক প্রতিভা আর ভয়ের লড়াই চলছিল। তিনি অত্যন্ত মৃদু কিন্তু গভীর স্বরে বললেন, সত্যি করে বলো, বোর্ডে এই সমাধান তুমিই লিখেছ না? অপূর্বর গলা শুকিয়ে এলো। সে ভাবল হয়তো তাকে চুরির অভিযোগে ধরিয়ে দেওয়া হবে। সে কাঁদতে কাঁদতে মিনতি করল, মালিক, আমাকে মাফ করে দিন, আমি তো শুধু ঝাড়ু দিতে এসেছিলাম। চকটা নিচে পড়ে থাকতে দেখে আমি হাত দিয়েছিলাম। প্লিজ আমার চাকরিটা কেড়ে নেবেন না স্যার। প্রফেসর চ্যাটার্জি কোনো কথা না বলে বিক্রমের হাত থেকে চকটি নিয়ে অপূর্বর দিকে বাড়িয়ে দিলেন। পুরো ক্লাস দম বন্ধ করে এই বিস্ময়কর দৃশ্য দেখছিল। প্রফেসর বললেন, চাকরির কথা পরে হবে, আগেই চক ধরো। যদি আগের অংশটা তুমিই লিখে থাকো তবে এর পরবর্তী পদক্ষেপও তুমি নিশ্চয়ই জানো। এটা সম্পূর্ণ করো। অপূর্বর হাত তখন থরথর করে কাঁপছিল। সে চায়ের ট্রে একপাশে রেখে ধীর পায়ে বোর্ডের দিকে এগিয়ে গেল। তার সেই পুরনো চটির ফটফট আওয়াজ মার্বেল মেঝের আভিজাত্যকে চ্যালেঞ্জ করছিল। বিক্রম আর তার সাঙ্গপাঙ্গরা তখন টিটকিরি দেওয়ার জন্য মুখিয়েছিল। অপূর্ব বোর্ডে পৌঁছাল। যেই সে চকের স্পর্শ অনুভব করল, তার ভেতর থেকে সব জড়তা উধাও হয়ে গেল। সে তখন আর কোনো সাধারণ কর্মচারী নয়, সে এক মজ্জাগত বিজ্ঞানী। সে বোর্ডে খসখস করে লিখতে শুরু করল। সে শুধু সমীকরণটি সম্পূর্ণই করল না, বরং তার নিচে একটি বিশেষ নোট লিখে দেখালো যে এটি আরও সহজ উপায় করা সম্ভব। যখন সে বোর্ড থেকে সরে এলো এবং পেছন ফিরল, তখন হলের নীরবতা ছিল চোখে পড়ার মতো। প্রফেসর চ্যাটার্জি বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। যাকে তিনি দেশের শ্রেষ্ঠ মেধাবীদের জন্য পরীক্ষা মনে করেছিলেন, তা রাস্তার এক অবহেলিত কিশোর অবলীলায় সমাধান করে দিয়েছে। বিক্রমের মাথা লজ্জায় নিচু হয়ে গেল। আজ একটিমাত্র সমীকরণ অর্থের আভিজাত্য আর দারিদ্র্যের দেয়াল চুরমার করে দিল। প্রফেসর চ্যাটার্জি এগিয়ে এসে অপূর্বর কাঁধে হাত রাখলেন, যে স্পর্শে ছিল অসীম মমতা। কিন্তু ঠিক তখনই হলের প্রধান ফটক দিয়ে একাডেমির মালিক মিস্টার মল্লিক প্রবেশ করলেন। এসব কি সার্কাস চলছে চ্যাটার্জি স্যার? মিস্টার মল্লিক চিৎকার করে উঠলেন। তার মুখ তখন রাগে টকটকে লাল। একটা নোংরা ছেলে ক্লাসের ভেতরে এলো কি করে? ওর গায়ে তো ময়লা আর কালিক লেগে আছে। ওর জন্য ক্লাসের পরিবেশ নষ্ট হচ্ছে।
এই ডাস্টবিন থেকে আসা ছেলে, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। মিস্টার মল্লিকের হুঙ্কারে অপূর্ব আবার বাস্তবে ফিরে এলো। তার রঙিন স্বপ্নের জগৎটা এক মুহূর্তেই চুরমার হয়ে গেল। মিস্টার মল্লিকের এক একটি কথা অপূর্বর কানে বিষের মতো লাগছিল। হিরে হবেও নিজের বস্তির সাকসেনা। আমার এই এলিট একাডেমির জন্য এ শুধু একটা জঞ্জাল। আমার স্টুডেন্টরা দেশের সবথেকে বিত্তবান পরিবারের সন্তান। তারা যদি দেখে এই ভিখারির পাশে বসে তাদের পড়তে হচ্ছে, তবে তারা কালই তাদের ফিস ফেরত চাইবে। আমি এখানে সমাজ সেবা করতে দোকান খুলিনি। প্রফেসর চ্যাটার্জির বিবেক আজ আর নীরব থাকতে পারল না। তিনি টেবিলে সজোরে কিল মেরে বললেন, ব্যবসা? শিক্ষা কবে থেকে শুধুই ব্যবসায়িক পণ্য হয়ে গেল মল্লিক সাহেব? এই ছেলেটি এক বিস্ময়কর প্রতিভা। যে অঙ্ক আপনার তথাকথিত গোল্ডেন ব্যাচের ছেলেরা স্পর্শ করতে পারেনি, ও সেটা তুড়ি মেরে করে দিয়েছে। ওকে একটা সুযোগ দিন, ও আমাদের মুখ উজ্জ্বল করবে। মিস্টার মল্লিক এক বিদ্রুপাত্মক হাসি দিয়ে বললেন, মুখ উজ্জ্বল করার জন্য চেহারাটাও উজ্জ্বল হতে হয় সাকসেনা। ওর চেহারায় শুধুই কয়লার কালি। গার্ড, ওকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করো। আর যদি একে গেটের সামনে দেখি, তবে সোজা জেলে পাঠাবো। দুই গার্ড অপূর্বর দুহাত ধরে কোনো ভয়ঙ্কর অপরাধীর মতো টেনে হিঁচড়ে ক্লাসের বাইরে করে দিল। অপূর্ব শেষবারের মতো সেই ব্ল্যাকবোর্ডের দিকে তাকালো, যেখানে তার স্বপ্নের সমীকরণগুলো তখনও জলজল করছিল। হয়তো এটিই ছিল তার জীবনের একমাত্র জয়, যা মুছে ফেলার অপেক্ষায়। অপূর্বর চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ল। সে মাথা নিচু করে নিজের কেতলি নিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল। সেদিন সন্ধ্যায় অপূর্ব তার পুরনো চায়ের দোকানে ফিরে এলো। উনুন জ্বলছিল, কিন্তু তার চেয়েও তীব্র আগুন জ্বলছিল তার অন্তরে। সে তার ধুলোবালি মাখা সেই ফিজিক্স বইটা বের করল। তার মনে হল সে এক বিশাল মিথ্যের মধ্যে বসবাস করছিল। যোগ্যতা। সে ফিসফিস করে বলল, আমার যোগ্যতা শুধুই এই চা বিক্রি করা। নিরাশার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে সে বইয়ের পাতাগুলো ছিঁড়তে শুরু করল। সে যখন সেই পাতাগুলোকে আগুনের কুণ্ডলিতে ফেলে দিতে উদ্যত হল, ঠিক তখনই একটি শক্ত হাত তার কবজি চেপে ধরল। অপূর্ব চমকে ওপরে তাকিয়ে দেখল, সেই ধোঁয়ার মাঝে প্রফেসর চ্যাটার্জি দাঁড়িয়ে আছেন। তিনি তার আলিশান গাড়ি ফেলে পায়ে হেঁটে এই কুৎসিত বস্তির গলি পেরিয়ে অপূর্বর কাছে এসেছেন। তার দামি স্যুটে তখন ধুলো মাকা। প্রফেসর শান্তভাবে বললেন, বই ছিঁড়লে বাস্তব বদলায় যায় না অপূর্ব। আর বাস্তব এটাই যে তুমি চা বিক্রির জন্য নয়, ইতিহাস তৈরির জন্য জন্মেছ। অপূর্ব হাউমাউ করে কেঁদে উঠল। কিন্তু স্যার, ওরা আমাকে ঢুকতে দেবে না। আমার না আছে পয়সা, না আছে বড় বাপের পরিচয়। প্রফেসর তার হাত থেকে বইটা নিলেন এবং পরম মমতায় পরিষ্কার করে বললেন, তবে আমরা আমাদের নিজস্ব পথ তৈরি করব। মল্লিক মনে করে শিক্ষা শুধু এসি ঘরে বিক্রি করা যায়। এখন আমি তাকে দেখাবো যে প্রকৃত শিক্ষা রাস্তার ধারের বটগাছের নিচেও দেওয়া যায়। আজ আমি এলিট একাডেমি থেকে পদত্যাগ করেছি। অপূর্ব নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। শহরের শ্রেষ্ঠ শিক্ষক তার জন্য নিজের বিলাসবহুল চাকরি ছেড়ে দিয়েছেন। কাল ভোর 5টায় বললি থেকো, প্রফেসর হেসে বললেন। আমার ক্লাস এখন আর কোনো দালানে নয়, বরং ওই পার্কের ভাঙা বেঞ্চে হবে। আর আমার পারিশ্রমিক হবে 1 কাপ কড়া আদা চা। রাজি তো? সময় তার অমোঘ গতিতে বয়ে চলল, কিন্তু শহরের সেই পুরনো পার্কের ভাঙা বেঞ্চে সময় যেন থমকে দাঁড়িয়েছিল। কনকনে শীতের রাত হোক বা ঝমঝমে বৃষ্টি, সকাল 5টা বাজার আগেই প্রফেসর চ্যাটার্জি আর অপূর্ব সেখানে হাজির হতেন। স্ট্রিট লাইটের ফিকে আলোয় এক নতুন উপাখ্যান রচিত হচ্ছিল। অপূর্বর কাছে তখন আর কোনো ব্ল্যাকবোর্ড ছিল না। সে কাদামাখা মাটির ওপর কাঠি দিয়ে দিয়ে কঠিন সব সমস্যার সমাধান করত। প্রফেসর চ্যাটার্জি, যিনি সারা জীবন রাজকীয় সব ক্লাসরুমে কাটিয়েছেন, তিনি তখন মশা আর হট্টগোলের মাঝে পুরনো কাগজ বিছিয়ে বসে অপূর্বকে সঠিক দিশা দেখাতেন। এদিকে মিস্টার মল্লিক সারা শহরে রটিয়ে দিয়েছিলেন যে চ্যাটার্জি স্যার পাগল হয়ে গেছেন। একজন সামান্য চাওয়ালার জন্যে নিজের জীবন বরবাদ করে দিলেন। তিনি প্রায়ই তার বিলাসবহুল পার্টিতে উপহাস করে বলতেন, দেখবেন এই রাস্তার নোংরা ছেলেটা কাল আবার চাই বিক্রি করবে, আর চ্যাটার্জি বৃদ্ধ বয়সে ভিখারি হয়ে পথে বসবেন। প্রফেসর চ্যাটার্জি হাসতেন। তিনি নিজের হাতঘড়িটা পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন অপূর্বর পরীক্ষার ফিস আর বই কেনার জন্যে। তিনি শান্ত গলায় উত্তর দিতেন, মল্লিক সাহেব, ধুলোর মধ্যে পদ্ম ফুটে দেখার যে আনন্দ, তা আপনার মখমলের ঘরে নেই।
আপনার রয়্যাল সন্তানদের খেয়াল রাখুন। আমার এই কোহিনূর নিজের ছটা ঠিকই একদিন দেখাবে। অবশেষে পরীক্ষার সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত হল। এটি শুধু একটি পরীক্ষা ছিল না, এটি ছিল দুটি পৃথিবীর অসম লড়াই। পরীক্ষার কেন্দ্রের বাইরে দামি গাড়ির বহর লেগেছিল। বিক্রম আর অন্য ছাত্ররা তাদের দামি স্যুট পরে বাবা মায়ের সাথে দুই চিনি ছেয়ে আত্মবিশ্বাসের সাথে ঢুকছিল। অন্যদিকে অপূর্ব এসেছিল পায়ে হেঁটে। তার সাথে কোনো অভিভাবক ছিল না, শুধু দূরে দাঁড়িয়ে নিজের পুরনো সাইকেলে হেলান দিয়ে প্রফেসর চ্যাটার্জি তাকে উৎসাহ দিচ্ছিলেন। অপূর্বর পকেট ছিল শূন্য, কিন্তু তার ভেতরে ছিল অটুট আত্মবিশ্বাস। হলে ঢুকে সে বিক্রমকে দেখল। বিক্রম তখন উত্তেজনায় কাঁপছিল, কিন্তু অপূর্বর চোখে ছিল সেই ধ্রুব শান্তি যা সে তার গুরুর কাছে শিখেছিল। ৩ ঘণ্টা পর পরীক্ষা শেষে যখন সে বের হল, তার মুখে ছিল এক অপার্থিব তৃপ্তির হাসি। সে জানত সে নিজের সেরাটা দিয়ে এসেছে, কিন্তু চূড়ান্ত পরীক্ষার ফলাফল তখনও বাকি ছিল। 2 মাস পর আইআইটি জেইই অ্যাডভান্সড পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। এলিট একাডেমির সামনে তখন ব্যান্ড পার্টির ধুম। মিস্টার মল্লিক মিডিয়া জড়ো করেছিলেন, কারণ তিনি নিশ্চিত ছিলেন বিক্রম বা তার কোনো রত্ন টপ করবে। একটি বিশাল ডিজিটাল স্ক্রিন লাগানো হয়েছিল ফলাফল দেখানোর জন্য। অপূর্ব তখন নিজের চায়ের দোকানে আগের মতোই কাজ করছিল। তার বুক দুরুদুরু করছিল। প্রফেসর চ্যাটার্জিও ভিড়ের এক কোণে নিঃশব্দে দাঁড়িয়েছিলেন। স্ক্রিনে যখন টপ 10 র্যাঙ্কারের নাম ভেসে এলো, চারদিকে যেন শ্মশানের নীরবতা নেমে এলো। মিস্টার মল্লিকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। বিক্রমের নাম প্রথম 100 জনের মধ্যেও ছিল না, আর সবার উপরে অল ইন্ডিয়া র্যাঙ্ক 1-এর পাশে যে নামটি জ্বলজ্বল করছিল, তা দেখে পুরো শহরের মানুষ অবাক হয়ে গেল। সেখানে কোনো বিলাসী উপাধি ছিল না, সেখানে লেখা ছিল অপূর্ব, ছাত্র, চ্যাটার্জি পাঠশালা, পার্ক বেঞ্চ। মিস্টার মল্লিকের মনে হল তার মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে। ভিড়ের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। হঠাৎ একজন চেঁচিয়ে উঠল, আরে এ তো সেই চায়ের দোকানের ছোটু। মিডিয়ার লোকজন আর ক্যামেরাম্যানরা উন্মাদের মতো সেই ছেলেটিকে খুঁজতে শুরু করল, যে কোনো প্রকার সুবিধা ছাড়াই ইতিহাস বদলে দিয়েছে। চায়ের সেই ছোট্ট কালিমাখা দোকানটিতে তখন হাজারো ক্যামেরার ফ্ল্যাশলাইট সূর্যের আলোর চেয়েও প্রখর হয়ে উঠল। মিডিয়ার ভিড় অপূর্বকে ছেকে ধরল। যে অপূর্ব কাল পর্যন্ত মানুষের কাছে ছিল অদৃশ্য, আজ সে সারা ভারতের সংবাদ শিরোনাম। তার হাতে তখন সেই চায়ের ছাঁকনি আর শার্টে সেই পুরনো দাগ, কিন্তু তার চোখের জৌলুস ছিল যে কোনো বহুমূল্য হীরের চেয়েও বেশি। একজন সাংবাদিক মাইক সামনে ধরে জিজ্ঞাসা করলেন, অপূর্ব, কোনো দামি কোচিং বা সুযোগ ছাড়া ভারতের সবথেকে কঠিন পরীক্ষায় প্রথম হওয়ার রহস্য কি? অপূর্ব ভিড় ঠেলে পেছনে দাঁড়িয়ে থাকা প্রফেসর চ্যাটার্জির কাছে গেল। ঝরছিল বিজয়ের অস্ত্র। অপূর্ব মাইক্রোফোন হাতে নিয়ে শান্ত স্বরে বলল, আমার কোনো রহস্য নেই, শুধু একজন জোহরি এই জঞ্জালের স্তূপে পড়ে থাকা সাধারণ পাথরকে হীরে বলে চিনে নিয়েছিলেন। মানুষ বলে সফল হওয়ার জন্য প্রাসাদের মতো বাড়ির দরকার হয়, কিন্তু আমার গুরু আমাকে শিখিয়েছেন যে যদি একাগ্রতা থাকে তবে রাস্তার ধুলোয় বসেও মহাকাশ ছোঁয়ার স্বপ্ন সত্যি করা যায়। এই জয় আমার নয়, এই জয় আমার গুরুর সেই বিশ্বাসের, যা তিনি একজন চাওয়ালার উপর করেছিলেন যখন সারা পৃথিবী আমাকে উপহাস করছিল। মিস্টার মল্লিক দূর থেকে এসব দেখছিলেন। তার সেই বিলাসবহুল একাডেমি আজ অপূর্বর সাফল্যের সামনে ম্লান হয়ে গিয়েছিল, আর রাস্তার ধারের সেই জীর্ণ পার্কের বেঞ্চে তখন এক মহা বিজয় পালিত হচ্ছিল। বিক্রম আর তার বাবা তখন অপমানে মাথা নিচু করেছিলেন। আজ অর্থের অহংকার মেধাবীর সারল্যের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। মল্লিক সাহেব বুঝতে পারলেন যে শিক্ষাকে ব্যবসার মোড়কে বন্দী করা যায় না। ওটা হলো এক অমৃত, যা সবার জন্য সমান। তিনি তার দরজায় আসা অমূল্য কোহিনূরকে অপমান করে তাড়িয়েছিলেন, আর আজ সেই কোহিনূর তার ধরাছোঁয়ার বাইরে আকাশের শুকোতারা হয়ে জ্বলছে। সেই দিনই অপূর্ব সেই চায়ের কেতলি চিরতরে নামিয়ে রাখল, কিন্তু সে তার ফেলে আসা দিনগুলোকে ভোলেনি। পরবর্তীকালে সে তার প্রাপ্ত স্কলারশিপের অর্থ দিয়ে সেই পার্কের কাছেই একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ল, চ্যাটার্জি গুরুকুল, যেখানে ভর্তির মাপকাঠি বাবার পকেটের জোর নয়, বরং ছাত্রের ভেতরের সেই দাউ দাউ করে জ্বলা মেধার আগুন। এই কাহিনী আমাদের এটাই শেখায় যে পদ্মফুল সবসময় কাদাতেই জন্ম নেয়। কারোর গায়ের নোংরা জামা দেখে তার ভেতরে থাকা প্রতিভার বিচার করবেন না, কারণ ভাগ্যের চাকা ঘুরতে বেশি সময় লাগে না। যে আজ আপনাকে চা পরিবেশন করছে হতে পারে কাল সেই পুরো পৃথিবীর সামনে আপনাকে পথ দেখাবে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করো।
নতুন নতুন ভিডিও পেতে মুস্কান ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।